স্টুডেন্টস, তোমাদের আগে যে বংশগতি আণবিক ভিত্তি চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেখানেই আজকে আরএনএ দিয়ে আরম্ভ করছি। দেখো, আরএনএও এক ধরনের নিউক্লিক অ্যাসিড, তোমরা আগেই শুনেছো। আরএনএর আবার দু রকমের ভাগ আছে, একটা হলো জেনেটিক আরএনএ, আরেকটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। দেখো, জেনেটিক আরএনএ কাদের মধ্যে থাকবে? কিছু কিছু উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস আছে যাদের ডিএনএ থাকছে না, সেখানে কিন্তু আরএনএটাই ডিএনএর মতো বংশগত বৈশিষ্ট্য বহন করছে। এছাড়া আর যেরকম আমরা আরএনএ পাচ্ছি, অর্থাৎ এম আরএনএ, স্মল আর আরএনএ, টি আরএনএ, এগুলো হচ্ছে সবই নন জেনেটিক আরএনএ। কাকে বলছি নন জেনেটিক আরএনএ? যে আরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন সংশ্লেষ পদ্ধতি নিয়ন্ত্রণ করে কিন্তু নিজের কোনো প্রতিলিপি গঠন করতে পারে না এবং সরাসরিভাবে বংশগত বৈশিষ্ট্যও বহন করে না, তাদের বলা হচ্ছে নন জেনেটিক আরএনএ। এবার আরএনএর স্ট্রাকচার বোঝার আগে আরেকটা জিনিস তোমরা একটু দেখো। চলে এসো সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় নীতি। দেখো, এর আগে তোমাদের ডিএনএ এর স্ট্রাকচার সম্পর্কে যথেষ্ট বিশদভাবে আলোচনা করেছি। ডিএনএ এর মধ্যে কি থাকে? নিউক্লিওটাইড থাকছে এবং এখানে যে বেস পেয়ারগুলো থাকে পরপর, সেইখানে কিছু কিছু সাংকেতিক পরিভাষা সেখানে থাকে। সেই সাংকেতিক পরিভাষার এগেনস্টে কিন্তু আরএনএ তৈরি। যে পদ্ধতিতে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে সেই পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এবার এই আরএনএ থেকে তার পরবর্তী সময় তৈরি হয় প্রোটিন। যিনি এই ডিএনএর মডেল আবিষ্কার করেছিলেন, ক্রিক, তিনি পরবর্তীকালে দেখেন যে এই ডিএনএর মধ্যে কিছু এরকম সংকেত রয়েছে, যেই সংকেত থেকে পরবর্তীকালে কিছু বিশেষ ধরনের আরএনএ তৈরি হয় যারা সংকেতটাকে বয়ে নিয়ে চলে আসে। সেই আরএনএটাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে এম আরএনএ। যেহেতু এরা বার্তাটা বহন করছে তাই এদের বলা হচ্ছে এম আরএনএ বা মেসেঞ্জার আরএনএ। সেই মেসেঞ্জার আরএনএ থেকে পরবর্তীকালে আবার প্রোটিন তৈরি হচ্ছে। এই যে ধারাবাহিকতা তোমরা দেখতে পাচ্ছ, ডিএনএ তার থেকে তৈরি হয়েছে এম আরএনএ এবং তারপর সেই এম আরএনএর কোষের রাইবোসোমের উপর সেখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে এবং পরপর এই পদ্ধতিটাই কিন্তু চলে আসছে। আর ডিএনএ যেহেতু তার নিজস্ব কপি তৈরি করতে পারে, রেপ্লিকেশন ধর্ম রয়েছে, ডিএনএ নিজেও তার কপি তৈরি করতে পারে। এই সমগ্র যে পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ, এটাকেই বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। ক্রিকি এটা বুঝতে পারেন, ইনি প্রথম এই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। পরবর্তীকালে রিভার্স ট্রান্সক্রিপ্টের যে উৎসেচকগুলো আবিষ্কৃত হয় সেখানে দেখা যায় যে এই পদ্ধতিটা একমুখী নয়। এইখানে দেখা যাচ্ছে যে এমআরএনএ থেকেও কখনো কখনো ডিএনএ তৈরি হয়। সেক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে কিছু উৎসেচক আছে যারা ট্রান্সক্রিপশনের অপোজিটে গিয়ে কাজ করে, অর্থাৎ এমআরএনএ থেকে তৈরি করছে আবার সেই একই ধরনের ডিএনএ, মানে যেই ডিএনএ থেকে এমআরএনএর উৎপত্তি হয়েছে সেই একই ধরনের ডিএনএ আবার এমআরএনএ থেকে তৈরি হয়। সেই ঘটনাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। তাহলে এই যে এমআরএনএ তোমরা দেখতে পাচ্ছ, এতগুলো কথা এই জন্যই বললাম যে এবার আলোচনা করতে চলেছি আরএনএর বিভিন্ন টাইপ। তাহলে এই ডিএনএর মধ্যে যে সাংকেতিক বিভিন্ন বার্তাগুলো থাকছে সেই বার্তাকে বয়ে নিয়ে আসছে কি এমআরএনএ। এবার তার উপরেই পরবর্তীকালে এমআরএনএ, দেখো এরপরে আমরা আলোচনা করতে যাচ্ছি। এই যে এমআরএনএ তৈরি হলো, ডিএনএ থেকে তৈরি হওয়া কিন্তু এটা একটা সিঙ্গল স্ট্র্যান্ড, এরকম একক। সেগুলো কি করছে? রাইবোসোমের উপর বসছে। এইভাবে রাইবোসোমে দুটো সাব ইউনিট, একটা বড় একটা ছোট, এবং তারপরে এই যে দেখতে পাচ্ছ যে পরপর পরপর রাইবোসোমের উপর বসলো, এগুলো এইভাবে তৈরি হলো পলিরাইবোসোম। এবং আরেকটা বিশেষ ধরনের আরএনএ আছে যারা কি করছে, এখানে এই যে এমআরএনএর মধ্যে কিছু কিছু এই যে সংকেত বা কোডন থাকে, এই সংকেতের এগেনস্টে এরা কি করছে, আরেক বিশেষ ধরনের অ্যামাইনো অ্যাসিড বয়ে বয়ে নিয়ে আসছে। আরেকটা বিশেষ ধরনের আরএনএ রয়েছে যারা অ্যামাইনো অ্যাসিড বয়ে নিয়ে এসে পরপর পরপর অ্যামাইনো অ্যাসিডগুলোকে জুড়ে দিয়ে প্রোটিন তৈরি করার কাজ করছে। তাই সম্পূর্ণ প্রসেসটাই হলো সেন্ট্রাল ডগমার আন্ডারে। ডিএনএ, তার থেকে এমআরএনএ এবং তারপর প্রোটিন তৈরি হয়। আরএনএ দেখো, রাইবোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস, এইভাবে তৈরি হচ্ছে রাইবো নিউক্লিওসাইড, তার সঙ্গে আবার ফসফরিক অ্যাসিড, রাইবো নিউক্লিওটাইড তৈরি হচ্ছে। তার থেকে আসছে পলি
রাইবো নিউক্লিওটাইড। বুঝতে পারছো তোমরা? নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেসগুলো কি কি ছিল? নাইট্রোজেন বেস ছিল অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। ইউ ফর ইউরাসিল। তোমরা ডিএনএ তে দেখেছো ইউ এর বদলে সেখানে কি থাকে? থাইমিন থাকে। কিন্তু আরএনএ এর ক্ষেত্রে টি এখানে হবে না, টি এর বদলে ইউরাসিল এগুলো থাকছে। এইভাবে তৈরি হচ্ছে আরএনএ। আরএনএ কিন্তু এইরকম একটা সিঙ্গেল স্ট্র্যান্ড স্ট্রাকচার। এবার এখানে বুঝতেই পারছো যে এই নাইট্রোজেন বেসগুলো এ, তারপর জি, সি, ইউ বা তারপর আবার এ, সি, এইরকম পরপর পরপর যে বেসগুলো এইভাবে থাকে। এইভাবেই আরএনএ গঠিত। একটু নন জেনেটিক আরএনএ, তার মধ্যে প্রথমেই যেটা পেলাম তোমাদের সঙ্গে সেন্ট্রাল ডগমাতে আলোচনাও করলাম, এমআরএনএ। এটা হলো মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ এর একটা স্পেশাল টাইপের স্ট্রাকচার আছে। দেখো কিরকম, এই হচ্ছে এরকম একটা স্ট্রাকচার মনে করো। অবশ্যই এটা ডিএনএ থেকে তৈরি হয়েছে। এবারে এর যে দুটো প্রান্ত হচ্ছে 5 প্রাইম এবং 3 প্রাইম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই 3 প্রাইমটা হচ্ছে গিয়ে হাইড্রক্সিল প্রান্ত, আর 5 প্রাইমটা এটা হচ্ছে এখানে যেখানে ফসফরাস অ্যাড হচ্ছে সেই প্রান্ত। এবার এইখানে যে 5 প্রাইম প্রান্ত, সেই প্রান্তে কি রয়েছে? মিথাইল গ্রুপ CH3। এই বেশ কয়েকটা মিথাইল গ্রুপ এই 5 প্রান্তে থাকে। আর যে 3 প্রাইম প্রান্ত, সেখানে কি থাকে? অ্যাডেনিন। এইরকম ভাবে অনেকগুলো পরপর পরপর অ্যাডেনিন এইভাবে কিন্তু থাকে। মোটামুটি ধরে নাও 200 থেকে 250 বিপি এই বেস পেয়ার পর্যন্ত প্রায়। এই যে এই শেষের দিকে যে প্রান্তটা, এটাকে বলা হচ্ছে পলি অ্যাডেনাইল প্রান্ত। মানে শেষের দিকে যে 3 প্রাইম প্রান্তে মোটামুটি 200 থেকে 250 বিপি এইরকম অ্যাডেনিন পরপর থাকছে। আর সামনে যে প্রান্তটা বললাম, যেটা মিথাইল প্রান্ত, মিথাইল গ্রুপ যুক্ত হচ্ছে, সেই প্রান্তটাকে বলা হচ্ছে ক্যাপ। এই ক্যাপ প্রান্ত। আর এটা হচ্ছে পলি এ। পলি যেহেতু অনেকগুলো থাকছে, পলি এ বা পলি অ্যাডেনাইল প্রান্ত। আর মাঝের যে অংশটা দেখতে পাচ্ছ, প্রথম দিকের কিছুটা অংশ থাকছে ফাঁকা। ফাঁকা বলতে কি, এখানে কোনো কোডিং অঞ্চল না। এই জায়গাটায় কোনো কার্যকারী জিন থাকে না। যেমন তোমরা আগে পড়েছিলে, আগের দিন আলোচনা করেছিলাম যে ইন্ট্রন পার্ট এখানে থাকছে। নন কোডিং। ইন্ট্রন হচ্ছে নন কোডিং রিজিয়ন। আর তারপরে কি থাকছে? তারপরে যে বেশ কিছুটা অংশ, এটা থাকছে গিয়ে কোডিং রিজিয়ন, মানে এখানে এক্সন। এর পরের আবার কিছুটা অংশ ঠিক এইরকম ইন্ট্রন মানে নন কোডিং রিজিয়নের মধ্যে পড়ছে। তারপরে পলি অ্যাডেনাইল প্রান্ত। তাহলে এমআরএনএ স্ট্রাকচারটা তোমরা কি বুঝলে? ফার্স্টে 5 প্রাইম প্রান্ত আর পিছনে 3 প্রাইম প্রান্ত। 5 প্রাইম প্রান্তকে বলা হচ্ছে ক্যাপ, সেখানে মিথাইল গ্রুপ বেশ কয়েকটি থাকে। আর একেবারে শেষের দিকে পলি অ্যাডেনাইল প্রান্ত, যেখানে 200 থেকে 250 বেস পেয়ারের মতো এইরকম অ্যাডেনিন পরপর থাকে। মাঝের যে অংশটা, সেখানে ফার্স্টে আসছে কি ইন্ট্রন পার্ট, যেটা নন কোডিং। তারপরে হচ্ছে কোডিং পার্ট এক্সন, যেখানে কার্যকারী জিন থাকে। আর তারপরেও আবার আসছে ইন্ট্রন পার্ট। এবারে দেখো এই যে এক্সন, এখানে একদম শুরুতে এই শুরুর দিকে যে অংশে এইখানে কয়েকটা নির্দিষ্ট এইরকম কোড থাকে। কি কি থাকছে? সেখানে ইনিশিয়েশন কোডন বলা হয়, বা শুরুর যে কোডন, সেটা হচ্ছে AUG, শর্টে অফ বলতে পারি আমরা। AUG মানে অ্যাডেনিন, তারপর ইউরাসিল, গুয়ানিন, এইরকম পরপর 3টে বেস থাকে। আর যেখানে একেবারে শেষ অংশে থাকছে গিয়ে স্টপ কোডন। এই যে স্টপ কোডন যে পার্ট, এই স্টপ কোডন মানে এখানে গিয়ে যে প্রোটিন সংশ্লেষটা গিয়ে বন্ধ হয়ে যাবে। এইখানকার যে স্টপ কোডনটা, স্টপ কোডন কি কি? স্টপ কোডন হলো দেখো UAA মানে ইউরাসিল অ্যাডেনিন অ্যাডেনিন, অথবা UAG অথবা UGA।
ইউএজি অথবা জিটা আগে দিয়ে এটা পরে দিয়ে ইউজিএ। এই তিনটের মধ্যে যে কোনো একটা কোডনে এলে সেখানে গিয়ে কিন্তু প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যাবে, স্টপ কোডন, এই জন্য একে বলা হচ্ছে। আর যে প্রথমের অংশ যেখান থেকে শুরু হচ্ছে স্টার্টিং কোডন, সেটা হচ্ছে অফ এইচ। এই মোটামুটি আমাদের হলো এমআরএনএ স্ট্রাকচার। তাহলে এমআরএনএ এর কাজ কি বুঝলে? এমআরএনএ এর কাজ হচ্ছে গিয়ে এটা প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে। চলে এসো আরআরএনএ, যার সম্পূর্ণ নাম রাইবোজোমাল আরএনএ। দেখো এর স্ট্রাকচারটা কিরকম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম সিঙ্গেল স্ট্র্যান্ড, এইভাবেই থাকছে যেভাবে একটু আগে বললাম, ইউ আর এ, জি, সি, সি বা জি, এরকম পরপর ধরো মনে করো স্ট্র্যান্ডটা থাকছে। এটাই আবার যখন এরকম ভেতরে প্যাচ হয়ে যাবে তখন এটা একটা দ্বিতন্ত্রী এরকম স্ট্রাকচার হয়ে যাবে। আসলে কিন্তু এরকম সিঙ্গেল স্ট্র্যান্ড, কিন্তু যেই এরা নিজেদের মধ্যে ফোল্ড হয়ে রয়েছে এরকম একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার বা দ্বিতন্ত্রীর মতো গঠন মনে হচ্ছে। এবং এদের মাঝে দেখো এই যে যেভাবে আছে, এর সঙ্গে সবসময় ইউ জুড়ছে, এদের মাঝখানে এরকম হাইড্রোজেন বন্ড গঠিত হচ্ছে। জি এর সঙ্গে সবসময় সি জুড়ছে, এদের মাঝেও হাইড্রোজেন বন্ড, আবার সি জি এরকম ভাবে জুড়ছে। আবার কিছুটা অংশ দেখো সিঙ্গেল স্ট্র্যান্ড দেখাচ্ছে, মাঝে মাঝে যে অংশ থাকছে এখানে চলে একই সঙ্গে যখন ফোল্ড হয়ে যাচ্ছে, ফোল্ডে যে পার্টটা থাকছে সেখানে আবার বেসগুলো নিজেরা জুড়ে গিয়ে এরকম দ্বিতন্ত্রী একটা স্ট্রাকচার তৈরি করছে। এবং নন জেনেটিক আরএনএর ক্ষেত্রে দেখো যেটা আরআরএনএ, সেখানে টোটাল জি এবং সি, জি সি এরা কিন্তু অ্যাভাব 50% হবে। আরএনএ তে জি এবং সি এরা মিলেই কিন্তু 50% এর বেশি অংশটা তৈরি করবে, বাকি অংশ তৈরি করছে গিয়ে এ ইউ এরা। এবারে দেখো এই যে আরআরএনএ, এটা আমাদের যে 3 রকমের নন জেনেটিক আরএনএ পেলাম তার মধ্যে 80%ই হচ্ছে আরআরএনএ থাকছে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে রাইবোসোম গঠন করা। রাইবোসোম গঠন করাই এর প্রধান কাজ। মূলত 40 থেকে 60% রাইবোসোমের পার্ট গঠন করছে হচ্ছে স্মল আরএনএ, বাকিটা কে তৈরি করছে? প্রোটিন। এই দুটো অংশ মিলে তৈরি হচ্ছে কি? রাইবোসোম। তাহলে বুঝতে পারছো যে স্মল আরএনএ এদের কাজ হচ্ছে রাইবোসোম গঠন করা এবং তাদের স্ট্রাকচার হচ্ছে এইরকম। চলে এসো টিআরএনএ, যেটার নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। এর যে স্ট্রাকচারটা তোমরা দেখো লক্ষ্য করে, এর একটা বিশেষ গঠন আছে। এতক্ষণ আলোচনা করলাম এমআরএনএ, স্মল আরএনএ, এবার এটা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, যেটার একটা বিশেষ শেপ আছে। প্রত্যেকটারই আলাদা আলাদা শেপ আছে। এর এই যে শেপটা, এটাকে বলা হচ্ছে ক্লোভার পাতার মতো এর গঠন। এই যে ক্লোভার লিফ মডেল, এটা ডব্লিউ হোলি 1965-এ প্রথম এই গঠনটা প্রস্তাবনা দিয়েছিলেন। দেখো এই যে গঠনটা, এখানে পুরো যে আরএনএটাই এমন ভাবে ফোল্ড হয়ে হয়ে রয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কতগুলো লুপ তৈরি হয়েছে। এই হচ্ছে এর 5 প্রাইম প্রান্ত, আর এই হচ্ছে এটা হাইড্রক্সিল, যেটা 3 প্রাইম প্রান্ত। এবার দেখো এই যে টিআরএনএ এর গঠনটা একটা বিশেষ মডেল এখানে দেখতে পাচ্ছ, যে ক্লোভার লিফ মডেল। ডব্লিউ হোলি 1965 এই মডেলটি প্রথম প্রস্তাবনা করেন। এর যে বিশেষ গঠনটা, এটা ক্লোভার পাতার মতো দেখতে। তার জন্য দেখো পুরো টিআরএনএ যে একটাই সুতো, সেটা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ফোল্ড হয়ে রয়েছে। হ্যাঁ, তা এইখানে যে এইদিকে 5 প্রাইম পোর্শনের পরে যে ফার্স্ট ফোল্ডটা হলো, দেখো এটাকে বলা হচ্ছে ডিএইচইউ বা এনজাইম বাইন্ডিং লুপ। এখানে একটা এরকম লুপ তৈরি হয়েছে। মোটামুটি সম্পূর্ণ টিআরএনটা 80 বেস পেয়ারের মতো রয়েছে এখানে। আর তার মধ্যে এই যে অংশটা এনজাইম বাইন্ডিং লুপ, মানে যেখানে গিয়ে উৎসেচক যুক্ত হয়, সেখানে 8 থেকে 12 বেস থাকে। তারপরে যে ফোল্ডটা হচ্ছে এইখানে দেখো, এই লুপটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। আর এখানে দেখো 3টে এরকম যে বেস থাকবার জায়গা রয়েছে, একে বলা হচ্ছে অ্যান্টিকোডন। অ্যান্টিকোডনটা কি জিনিস দেখো তোমাদের একটু বুঝিয়ে বলি। এই ধরো এমআরএনএ,
এমআরএনএ এর আগে যে তোমরা দেখলে যখন নাকি প্রোটিন সংশ্লেষ হয়, তখন এই এমআরএনএ এর উপর কি হচ্ছে, রাইবোসোমের দুটো সাব ইউনিট এরকম ভাগ হয়ে গিয়ে বসে। একটা হচ্ছে ছোট সাব ইউনিট, একটা হচ্ছে বড় সাব ইউনিট। প্রত্যেকটা অংশে দেখো এরকম এমআরএনএ, এটা হচ্ছে এমআরএনএ। এবার এখানে এমআরএনএ এর মধ্যে এইখানে যে ডিএনএ থেকে যে সংকেত আসে, ডিএনএ এই সংকেতেরই যে একটি পার্ট, ধরো এরকম AUG, যেটা তোমাদের এমআরএনএ এর গঠনে কোডিং অঞ্চলে একটু আগেই আলোচনা করলাম, AUG, এই যে অংশটা, এটা একটা সংকেত বহন করছে, এটাকে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে কোডন। এরকম তিনটে বেস দিয়ে একটা করে কোডন। এবার এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যান্টিকোডন, ধরো এই যে টিআরএনএটা এখানে একটা নির্দিষ্ট অংশকে, নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে আনবে, এরও এখানে ঠিক উল্টো ধরনের আরেকটা কিন্তু এর বিপরীতমুখী একটা বেস থাকে। তাহলে এখানে যদি এ থাকে, এর সঙ্গে লাগবার জন্য কি থাকবে, উল্টো রকম থাকবে ইউ। এখানে যদি ইউ থাকে কি হবে, এখানে থাকবে নিশ্চয়ই তাহলে এ। জি থাকলে তার এগেইনস্টে থাকবে সি। তাহলে এখানে ইউ, এ, সি, এই তিনটে মিলে হয়ে গেল এই অগের অ্যান্টিকোডন। এটা কি বলছি, অ্যান্টিকোডন। সেই টিআরএনএ এর যে অ্যান্টিকোডন পার্টটা এইখানে থাকছে, তাই এই লুপটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। বুঝতে পারলে কি? এরপরে দেখো, তারপরে আবার একটা ছোট্ট এরকম একটা লুপ অংশ তৈরি হয়েছে, এর নাম হচ্ছে ভ্যারিয়েবল লুপ। কারণ এখানে বেস পেয়ার যেগুলো থাকে, এখানে যেমন বেস পেয়ারের সংখ্যা তোমাদের সবাইকে বলে দিলাম যে এই ফার্স্টে 8 থেকে 12 বেস থাকছে, অ্যান্টিকোডনের 7টা বেস থাকছে, কিন্তু এই যে লুপটা রয়েছে, এই লুপে কিন্তু নির্দিষ্ট সংখ্যক বেস এরকমভাবে থাকে না, সবসময় চেঞ্জ হচ্ছে। এই জন্য এটাকে ভ্যারিয়েবল লুপ বা পরিবর্তনশীল লুপ বলা হয়। তারপরে আরেকটাও এরকমভাবে লুপ তৈরি হয়, এই অংশতে কিন্তু রাইবোসোম যুক্ত হচ্ছে বলে একে রাইবোসোমাল বাইন্ডিং লুপ। এটাও 7টা বেস দিয়ে তৈরি হচ্ছে। এরপরে যে অংশটা থাকছে, যে হাইড্রক্সিল প্রান্ত, সেই হাইড্রক্সিল প্রান্তে গিয়ে এটা কি 3' প্রান্ত, এখানেই অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হচ্ছে। অ্যামাইনো অ্যাসিড রিসেপ্টর সাইট, এখানে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড গুলো যেমন তোমরা জানো, মিথিওনিন, তারপর ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, নানান রকমের যে টাইরোসিন, বিভিন্ন ধরনের যে অ্যামাইনো অ্যাসিড, সেইগুলো কিন্তু এই যে হাইড্রক্সিল প্রান্ত এখানে এসেই যুক্ত হয়। অর্থাৎ এখানেই অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হবে, অ্যামাইনো অ্যাসিড বয়ে নিয়ে আসবে। এবার যখন টিআরএনএটা অ্যামাইনো অ্যাসিড বয়ে নিয়ে আসলো, এখানে একটা রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং এখানে রয়েছে একটা কোডন। এবারে কি করলো, সেই টিআরএনএটা এইখানে কিন্তু এরকম ভাবে বসলো। বুঝতে পারছো? তাহলে টিআরএনএ যখন এখানে বসলো, তার এইরকম একটা লুপ তৈরি হলো। এইটা একটা, ধরো এইটা একটা অংশ তৈরি হলো। এখানে এর যদি দেখো, এই যে টিআরএনএ স্ট্রাকচারটা যেটা তোমাদের বোঝাচ্ছিলাম, যে এখানে হচ্ছে যে হাইড্রক্সিল প্রান্ত যেটা হচ্ছে গিয়ে 3' প্রান্ত, সেখানে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হচ্ছে, আর 5 প্রান্তটা এখানে থাকছে। আর যেটা অ্যান্টিকোডন পার্ট টিআরএনএ, সেই অ্যান্টিকোডনটা কি হচ্ছে, এমআরএনএতে যে নির্দিষ্ট কোডন আছে তার এগেইনস্টে কিন্তু অ্যান্টিকোডনটা বসছে। এটাই হচ্ছে টিআরএনএ এর কাজ। টিআরএনএ তাহলে কাজ কি জানলাম, যে এটা অ্যামাইনো অ্যাসিডকে বয়ে আনছে। এক একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড এক একটা আলাদা আলাদা টিআরএনএ বয়ে আনছে, এবং এটার মধ্যে কিন্তু খুব কম সংখ্যক বেস পেয়ার থাকছে।